আমরা শুরু করি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব দিয়ে। তো প্রথম যে কোশ্চিনটা এটা হচ্ছে গত বছরই আসছিল, ঢাবি 23-24 আসছিল। তো 23-24 হচ্ছে দেখা গেছে যে ম্যাক্সিমাম ম্যাথে অনেক বড় বড় জিনিসপাতি লেখা ছিল, মানে ফিজিক্সে যেগুলো আসছে। তো দেখা গেছে যে দিন শেষে হচ্ছে যে এই বড় বড় লাইনগুলো কোনো মানেই হয় না, কারণ সময় নষ্ট করার জন্য দিছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে, পরীক্ষার হলে গিয়ে সময়টাকে মেনটেন করতে হবে, ঠিক আছে? তো যেমন এই ম্যাথটা কিন্তু অনেক মানে আননেসেসারি কথাবার্তা কিন্তু বলা আছে, মূলত এই ম্যাথটার একটা লাইনই ডমিনেট করতেছে, বুঝছো? তো চলো আমরা ম্যাথটা পড়ে দেখি কি বলে। যে দুটি এক পরমাণু আদর্শ গ্যাস দ্বারা পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, মূলত এই ম্যাথের মেন লাইন হচ্ছে এটা। বাকি যেগুলো বলছে না, এ গ্যাসের এম ভরের অণু দ্বারা গঠিত, বি গ্যাসের 4m ভরের অণু দ্বারা গঠিত, এগুলো আসলে আলটিমেটলি লাগবে না। লাগবে যেটা, সেটা হচ্ছে কি, এই যে এটা এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ হলে আপনি দয়া করে PA/PB বের করেন। তাহলে তোমাকে ইনফরমেশন দিচ্ছে কি, যে তার এ গ্যাসের আয়তন BA, এটা হচ্ছে বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, মানে BA ইকুয়াল হচ্ছে 2VB। তো আমরা জানি কোনো একটা গ্যাস যদি এক পরমাণু থাকে তাহলে তার শক্তির, এবং যদি সেটা তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে তার যে শক্তিটা সমান থাকে। তার মানে আমরা এতটুকু জানি যে তার এনার্জি, এ পয়েন্টের এনার্জি এবং বি পয়েন্টের এনার্জি সমান হবে। এখন ডিগ্রি অফ ফ্রিডমের সাপেক্ষে, ডিগ্রি অফ ফ্রিডম এক পরমাণু গ্যাসের জন্য ডিগ্রি অফ ফ্রিডম F, এই Fটা হচ্ছে কি হয় আমরা জানি 3 হয়। তো দুইটাই বলছে সমান এক পরমাণু, তাই আমরা FF থাকবে। এবং F এর সাথে ডিগ্রি অফ ফ্রিডমের জন্য যে শক্তির যে সূত্র, সেটা হচ্ছে কি F/2 আয়তন এবং চাপ আমরা একসাথে নেই, যেহেতু এখানে আমার আয়তন আর চাপ নিয়ে কাজ করতে হবে, তাহলে F/2 PB, ঠিক আছে? তো দুই ক্ষেত্রে হচ্ছে এক পরমাণু গ্যাস, তাই হচ্ছে সমান, তাই FF চেঞ্জ করছি না, আমার চেঞ্জ হবে কি PA এবং BA, এটা হবে আমার PB/VB। তাহলে বোথ হ্যান্ড থেকে হচ্ছে F/2 ক্যান্সেল, তাহলে আমার লাগবে PA, আমি এই PB কে নিচে নিয়ে আসি, তাহলে হলো PB সমান হচ্ছে, এটা হচ্ছে VB ডিভাইড ভাগ কি লেখা যায় BA। আমরা একটু আগে দেখলাম যে A গ্যাসের আয়তন B গ্যাসের আয়তনের দ্বিগুণ, এই যে এটা, যে BA ইকুয়াল কত 2VB, তাহলে আমরা এখানে লিখতে পারি BB বাই হচ্ছে B ইকুয়াল 2VB, তাহলে ক্যান্সেল হয়ে গেলে VB পড়ে থাকে কত হাফ, আলটিমেটলি অ্যান্সার হচ্ছে কত B। তো এই ম্যাথটা অনেকে হচ্ছে যে তোমরা চাইলে যে তাপীয় সাম্যাবস্থা দেখে হচ্ছে যে বয়েলের সূত্র দিয়ে করতে পারো, হ্যাঁ সেভাবেও হবে যদি করতে চাও। হ্যাঁ, তাহলে বয়েলের সূত্র আমরা কি জানি, PV সমান হচ্ছে PV, তাহলে P1 V1 এর জায়গায় আমরা লিখি PA VA, P2 V2 এর জায়গায় PB VB লিখি। যদি এভাবেও করো PA বাই হচ্ছে PB সমান হচ্ছে কি BA VB ডিভাইড ভাগ হচ্ছে BA। তো একইভাবে পাইলা কত BB, আর B এর মান কত BA সমান হচ্ছে কত হাফ। তো এভাবেও হবে, সমস্যা নাই, একভাবে করলেই হলো। তবে মানে বেটার প্রসেস হচ্ছে, মেন প্রসেস হচ্ছে এটা করা উত্তম। ওকে, ক্লিয়ার আশা করি, এটা নিয়ে সমস্যা থাকার কথা না। তো চলো আমরা পরেরটাই যাই। পরেরটা বলতেছে কি, এটা 20-21 আসছিল রিসেন্টলি, কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে, মানে কেলভিন স্কেলে তাপমাত্রা কত গুণ বৃদ্ধি পাইছে 4 গুণ, তার অণুগুলোর মূল গড় বর্গবেগ কত গুণ হবে। আমরা যে মূল গড় বর্গবেগ মানে CRMS বেগের জন্য যে ফর্মুলা পড়তাম না, ওই ফর্মুলা থেকে আমার করা লাগবে এটা। আমরা কি জানি, CRMS সমান হচ্ছে √3RT ডিভাইডেড ভাগ হচ্ছে M, তাই না? আমার এই ম্যাথে কি বলছে, আর ম্যাথে বলছে যে তোমার কেলভিনের তাপমাত্রা যদি কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পায়, মানে এই যে টিটাকে যদি আমি 4 গুণ বৃদ্ধি করে দেই, তাহলে আমার CRMS এর চেঞ্জটা কি হবে। তো চলো আমরা এটা একটু অন্য কালে দিয়ে দেখি। CRMS, হ্যাঁ আমি এই চেঞ্জটা দেখব, এটা সমান হবে √3RT, এই T ড্যাশের জায়গায় T এর জায়গায় T ড্যাশ বসালাম, বাই হচ্ছে M সমান আমি লিখতে পারি √3RT। এখন T ড্যাশ এটা কত গুণ বৃদ্ধি পাইছে 4 গুণ, তাহলে আমি এখানে লিখতে পারি কত 4T ডিভাইডেড বাই কত M সমান, এই দেখো তো এই √4, রুটের ভিতরে 4 আছে মানে কি 4টা বাইরে আসে না, তাহলে আমি এখানে 2টাকে বাইরে নিয়ে আসলাম, √4 মানে 2, ভিতরের উপরে থাকবে কত 3RT ডিভাইডেড ভাগ হচ্ছে কত M, তাহলে সমান হচ্ছে 2 গুণিত, এটাই কি আমার আলটিমেটলি প্রথম আদি অবস্থা CRMS ছিল না,
হ্যাঁ, তাহলে আমি এখানে লিখতে পারি না সিআরএমএস। তার মানে আলটিমেটলি তাপমাত্রা 4 গুণ বৃদ্ধি করলে কি হয়, সিআরএমএস বেগ কত গুণ বৃদ্ধি পায়, দ্বিগুণ বৃদ্ধি পায়। তাহলে অ্যান্সার হচ্ছে সি। কেউ যদি সম্পর্ক দিয়ে করতে চাও যে সিআরএমএস এর সম্পর্ক হচ্ছে কি সমানুপাতিক রূঢ়ভারটি, তাও হবে। তো এটা কত গুণ বাড়ছে, 4 গুণ, √4 মানে কত, দ্বিগুণ, তাও হবে, সমস্যা নেই। একভাবে করলে হলো। যদি ফাস্ট করতে চাও এভাবে করতে পারো, যদি ইন ডিটেলস করতে চাও তাহলে এভাবে করতে পারো। যেহেতু পরীক্ষায় আমাদের সময়টা মেনটেন করতে হবে, তাহলে ফার্স্ট আমরা এভাবেই করবো, ঠিক আছে? ওকে, আশা করি ক্লিয়ার। পরেরটাই যাই। পরেরটা এটা 16-17তে আসছিল, একটু লেন্দি ম্যাথ। এই ম্যাথটা খুব ইজি ম্যাথ, বাট হচ্ছে ক্যালকুলেশন একটু ঝামেলা হওয়ার কথা। হ্যাঁ, সো আমরা একটু ক্যালকুলেশনটা দেখবো এই ম্যাথটাই। বলতেছে কি, একটি গ্যাস অণুর ব্যাস হচ্ছে 2 × 10⁻⁻10 মিটার প্রতি ঘন সেন্টিমিটারে, ঠিক আছে? এটা প্রতি ঘন সেন্টিমিটার বলতে পার সেন্টিমিটার কিউবকে বোঝাচ্ছে। অণুর সংখ্যা এত হলে গ্যাসের গড় মুক্ত পথ কত হবে? গড় মুক্ত পথ মানে এই যে ল্যামডা যে আমরা পড়ছি ওইটা। তো ল্যামডার ফর্মুলা আমরা কি জানি? তোমরা তো আমার থেকে ভালো জানো এটা। ল্যামডা সমান কি জানি আমরা? 1/n/σ², তাই না? তো এন কি? অণুর সংখ্যা। পাই কি? 3.1416। আর সিগমা কি? ওই যে তোমার অণুর ব্যাস। তো একটু খেয়াল করে দেখবা, এখানে কিন্তু ব্যাসটা আছে মিটারে আর এটা আছে কি সেন্টিমিটারে, বাট আমার অপশনগুলো দেখো প্রত্যেকটা কিন্তু সেন্টিমিটারে, তাই না? তাহলে আমি এক কাজ করি, এই ব্যাসটা কি সেন্টিমিটারে নিয়ে চলে যাই, আর ওটা থাক ঘন সেন্টিমিটারই থাক। তাহলে আমার ব্যাস সিগমা এটা হচ্ছে কত? 2 × 10⁻⁻10 মিটার। এখন আমি যদি এই মিটারকে সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে আমার 100 দিয়ে গুণ করা লাগে। তাহলে এখানে 100 দিয়ে গুণ করে থাকবে 10⁻⁻10 × 10⁻², আলটিমেটলি 10⁻⁻8, ঠিক আছে? এত সেন্টিমিটার হয়ে গেল। এবং আমার হচ্ছে কি দেওয়া আছে, তোমার অণুর সংখ্যা দেওয়া আছে 3 × 10⁻19 এত পার সেন্টিমিটার কিউব। এখন আমার হচ্ছে ক্যালকুলেশনের পালা। চলো আমরা ওই মানগুলো এখন এখানে নিয়ে এসে বসাই। তাহলে 1/n, n এর মান কত পাইলাম? 3 × 10⁻19। পাইয়ের মান হচ্ছে 3.1416, বাট আমরা 1416 না বসাই 3.1 বসাই, কারণ আমরা কাছাকাছি একটা মানে গেলেই হবে। তাহলে 3.1 বসাই। হ্যাঁ, কাছাকাছি একটা মানে গিয়ে আমরা জাস্ট হচ্ছে কম্পেয়ার করব। ওকে, এরপরে হচ্ছে সিগমার মানটা হচ্ছে 2 × 10⁻⁻8, আমরা সেন্টিমিটারে নেওয়ার পর এটা পাইছি, তার কি স্কোয়ার। তাহলে পরের লাইনে আসে আমরা 1/, দেখো এটা হচ্ছে কি 3 × 10⁻19 ইন্টু হচ্ছে 3.1, 2 এর স্কোয়ার মানে কত? 4, 10⁻8 মানে কত? 10⁻16। আর একটু যদি ক্যালকুলেশন করি তাহলে দেখো যে 3 আর 4, 3 4 হচ্ছে 12, 10⁻19 এখানে আর 10⁻16, তারপরে আলটিমেটলি থাকে এখানে 10⁻3, আর এখানে থাকে কত? 3.1, ঠিক আছে? ওকে, তারপরে ক্যালকুলেশনে আসি। এই ম্যাথটা মেনলি ইজি ম্যাথ, জাস্ট ক্যালকুলেশনে একটু ঝামেলা। হ্যাঁ, তাহলে 1, দেখো এখানে 3 × 36 আমরা লিখতে পারি 3.6 সামথিং, তাহলে 3.6 সামথিং, আর এখানে কত? 10⁻3, 3.66 না লিখে এটা ইয়া করো, এটাকে আমরা লিখি 36.1 সামথিং ইন্টু 10⁻3, ঠিক আছে? তাহলে 1/, দেখো এটাকে যদি আমি একটা দশমিক ভিতরে নিয়ে যাই 3.61 হবে, আর দশমিক ভিতরে নিয়ে গেছো মানে কি একটা 10 দিয়ে গুণ করছো, তাহলে এটা কত? 10⁻3। দেখো তো এখানে 10⁻3, এখানে 10⁻1, মানে 10 কত? 4। এর উপরে গেলে কি হবে? 10⁻⁻4, আর নিচে কি পড়ে থাকতেছে? 3.61। এখন তোমরা জানো যে 3কে সামথিং দিয়ে ডিভাইড করলে কি হয়? 0.33 সামথিং। এতটুকু সমান আমরা লিখতে পারি কত? 0.33 সামথিং। সবগুলো না লিখি, সমান হচ্ছে 10⁻⁻4। ওকে, এখন দশমিককে যদি আমি আবার এদিকে নিয়ে আসি তাহলে তার মানে আলটিমেটলি আমি একটা 10 দিয়ে ভাগ করছি ইন্টু 10⁻⁻4, তাহলে পড়ে থাকলো কত? 3 × 10⁻⁻5 এত সেন্টিমিটার। ওকে, ক্লিয়ার? কিছুই না, জাস্ট ক্যালকুলেশনে আমরা করছি। প্রথমে কি করছি, এই যে 3, আর এখানে 3.1, আর এখানে 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4, অতটুকু করে আমার আসছে কত? 12 × 3.6 মানে হচ্ছে যে 36.1,
আর বাকি 10 টু দি পাওয়ার 19 আর 10 টু দি পাওয়ার -16 মিলাই আসছে 10 টু দি পাওয়ার 3। এখন পরে এই যে এই দশমিক একটা ভিতরে নিয়ে আসছি, দেন 10 একটা বাইরে নিয়ে আসছি, তাহলে 10 টু দি পাওয়ার 4 হলে এটা উপরে 10 টু দি পাওয়ার -4 আর 1/3 এটা হচ্ছে 0.3 এর কাছাকাছি। আর মানে 10 টু মানটা নিচ্ছি, আর 0.3 কে আবার লেখা যায় কত 3/10, মানে 3/10 মানে 10 টু দি পাওয়ার -1, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে কত 3 × 10 টু দি পাওয়ার -5। এটা কোথায় আছে? সিতে, তাহলে অপশন হচ্ছে সি। তো এইগুলো একটু লেন্দি ম্যাথ, তো প্রথমে যদি এগুলো ম্যাথ দেখো তাহলে একটু স্কিপ করবা, মানে পরে গিয়ে করে আসবে, মানে সবগুলো শেষ করার পর সেকেন্ড রাউন্ডে গিয়ে করবা, নাহলে অনেকগুলো সহজ ম্যাথ থাকবে ওগুলো আবার মিস করবা, কারণ এগুলোতে একটু টাইম খাওয়া বেশি। ঠিক আছে, তো আশা করি সমস্যার কথা না, বুঝছো এটা সবাই। তাহলে আমরা পরেরটাই যাই। ওকে, পরেরটা দেখো, বলতেছে একটা, এই যে যেমন আগের ম্যাথটা ছিল খুবই একটু সময় সাপেক্ষ, বাট এটা একটা দেখো একদম সহজ ম্যাথ দিয়ে দিচ্ছে, যাতে হচ্ছে সময়টা কি হয়ে যায়, কভার হয়ে যায়। যেমন দেখো এটা কি বলছে, একটি কণার স্বাধীনতার মাত্রা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত? আর মোট শক্তির জন্য কি জানি, এগুলো কি আছে, বোল্টজম্যান ধ্রুবকে ডিগ্রি অফ ফ্রিডম, এই স্বাধীনতার মাত্রা F/2 কেটি হয়। এখানে এফ এর মান কত দিচ্ছে? 5, 5/2 কেটি। একদম ইজি ম্যাথ, জাস্ট একটা সূত্রে ম্যাথ দিছে। অপশন ডি অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটাতে সমস্যার কথা না, খুবই ইজি। পরেরটাই যাই। পরেরটা আমাকে বলতেছে একটি সিলিন্ডারে রাখা, এটা 14-15তে আসছে, একটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বেগ হচ্ছে ইউ। তার মানে আলটিমেটলি তোমরা যে সিআরএমএস পড়ো না, সিআরএমএস, এটার মানটা দিচ্ছে হচ্ছে ইউ। ঠিক আছে, গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ বৃদ্ধি পায়। তার মানে চাপ আগে যদি P1 সমান P হয়, পরবর্তীতে P2 সমান হবে 9P। ঠিক আছে, এবার বলতেছে সিলিন্ডারে আয়তন অপরিবর্তিত থাকলে, আয়তন অপরিবর্তিত থাকা মানে কি, তার ঘনত্ব অপরিবর্তিত থাকলে অণুগুলোর পরবর্তী মূল গড় বর্গবেগ, মানে সিআরএমএস, এটাকে যদি তুমি 1 দাও, 2, এটা কত হবে? ক্লিয়ার? কোশ্চেন আশা করি ক্লিয়ার। তো আমরা লিখি সিআরএমএস, এটা 2 সমান কি লিখতে পারি, √3p/ρ। এখানে যেহেতু ওই যে আমরা একটা সূত্র জানতাম কি, চাপ এবং ঘনত্বের সাথে সম্পর্ক কি ছিল, 3p/ρ সিআরএমএস এর। আমার ওইটা নিয়ে কাজ করা লাগবে। কেন? কারণ এখানে আমার চাপের সম্পর্ক আছে, সিআরএম এর সাথে চাপের সম্পর্ক। তাহলে আমরা এখানে লিখি √3। এখন দেখো তো 2 এর জন্য P2 আর ρ2 করছো, তাহলে P2 কত হচ্ছে? 9P। তাহলে 9P, 3 × 9P। আর এই ρ2 তো চেঞ্জ হবে না, যেহেতু হচ্ছে যে আয়তন কি থাকতেছে, অপরিবর্তিত। তার মানে আমরা এখানে লিখতে পারি কি, ρ2 সমান হচ্ছে ρ1। তাহলে এই জায়গায় তুমি লিখতে পারো কত, ρ2 সমান হচ্ছে ρ1। তাহলে আলটিমেটলি √9টা বাইরে নিয়ে আসলে কত, 3 থাকে, √, হচ্ছে 3p/ρ1। তো এই 3p/ρ1 এটাই কি হয়, 3 × CRMS, এটাই হচ্ছে 1টা। তো আলটিমেটলি এই সিআরএমএস এর মানটাই দেওয়া আছে আমার ইউ, তাহলে হয়ে যাবে কত, 3U। অ্যান্সার হচ্ছে ডি। খুব সহজে যদি সমানুপাতিকের সম্পর্ক দিয়ে করতে চাও, দেখো যে সিআরএমএস, এটা সমান আমরা কি জানি, √3p/ρ না, পি এর সাথে সম্পর্ক কি, তাহলে এটাকে বলে দিচ্ছে আমার ইউ। তাহলে ইউ সমানুপাতিক আমি বলতে পারি √p। তাহলে ইউ, এই পি এর মান দিচ্ছে 9 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে ইউ সমানুপাতিক হয়েছে 3, তাহলে ইউ আগের থেকে 3 গুণ বেড়ে গেছে। এভাবেও করতে পারো, হ্যাঁ, সমস্যা নাই। আমি এটা মেইন প্রসেস দেখাই দিলাম, আর ওটা হচ্ছে শর্টকাট প্রসেস, এভাবে করতে পারো। তো এটা নিয়ে সমস্যার কথা না। চলো আমরা পরেরটা দেখি, খুব ইজি ম্যাথ এটা। পরেরটা এই ম্যাথটা খুব ইজি ম্যাথ, বাট একটু সবাই ভুল করার চান্স আছে এখানে, হ্যাঁ, একটু খেয়াল করবো আমরা। দেখো বলছে কি, এটি আদর্শ গ্যাসের নমুনার তাপমাত্রা 20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে এটা হচ্ছে T1 সমান এত। চাপ এবং আয়তন দ্বিগুণ করা হলো, তার মানে চাপ যদি আগে T1 থাকে, পরবর্তীতে হয়ে গেছে কত, T1 সমান যদি T থাকে, মানে P1 সমান যদি P থাকে, তাহলে P2 সমান হয়ে যাবে কত, 2P। এবং আয়তন V1 সমান যদি পূর্বে V থাকে, তাহলে V2 সমান হয়ে যাবে 2V। কোশ্চিন আশা করি ক্লিয়ার। বলছে তবে পরবর্তী তাপমাত্রা কত হবে? তো আমরা জানি চাপ, আয়তন এবং তাপমাত্রা একসাথে থাকলে তাদের সম্পর্কটা হয় PV/T।
তো এখানে 1 1 1 2 2 2, তাহলে বা এন্ড পি অন সমান পি, বি অন সমান হচ্ছে বি, আর টি অন সমান হচ্ছে 20, টি অন রাখি আপাতত। এরপর হচ্ছে পি টু সমান হচ্ছে কত 2p, আর বি টু সমান কত 2b বাই টি টু, এটা আমার বের করতে হবে, মানে পরবর্তীতে তাপমাত্রা কত হবে টি টু ইকুয়াল হট। ওকে, তাহলে পরের লাইনে দেখো পিপি পিভি পিভি ক্যান্সেল, টি টু কে দিকে নিয়ে যাই, তাহলে টি টু নিয়ে গেলাম, আর এখানে 2 আর 2 4 হয়, এটা দিয়ে গেলে কত হবে 4 টি অন। এখন সবাই যেটা করবে যে ভুলটা হয় যে হুট করে এখানে 4 টি অনের মান কত আছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি বসাই দিয়া কত আসবে 80 ডিগ্রি, এটা করে দিবে, অ্যান্সার মেনে দিবে কত বি। বাট অঙ্ক ভুল কেন? কারণ তাপমাত্রা সেলসিয়াসে আছে, আমার এই সব ম্যাথের ব্যাখ্যা কি ছিল অল টাইম তাপমাত্রা কেলভিনে রাখতে হবে, কিন্তু তার মানে এই যে তুমি এটা বসাইছো না, এটা হবে না, তোমার কি করতে হবে কেলভিনে নিয়ে যেতে হবে। তাহলে এটা আলটিমেটলি হবে 4 ইন্টু 20, না লিখে হবে 20 প্লাস 273, গট ইট। তাহলে 4 ইন্টু 20 প্লাস 273 মানে হচ্ছে তোমার 293, ক্যালকুলেশন করলে 3 4 12, 899 সামথিং, ঠিক আছে, 3 4 12 2 4 9 36, হ্যাঁ 899 সামথিং, ওই টেন্ডিংস টু ধরো তোমার 900 ডিগ্রি সেন্টিগ্রেড। একটু ওয়েট আমরা ক্যালকুলেশন করি একটু। 3 4 12 হচ্ছে 2, হাতে থাকে হচ্ছে 1, 4 9 36 আর 1 হচ্ছে 37, হাতে থাকে 3, 4 দুগুণা 8, 8 আর 3 11, এটা কেলভিনে আছে, এখান থেকে যদি আমি 273 বাদ দেই তাহলে আসবে আলটিমেটলি আমার 899 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা টেন্ডিংস টু কত হয় 900 ডিগ্রি, অপশানে হচ্ছে যে সি আছে 900 ডিগ্রি, তো কাছাকাছি মান আর কি, অপশন হচ্ছে সি। ক্লিয়ার? সো এই ভুলটা কিন্তু কেউ করো না, দয়া করে এই ভুলটা কেউ করে না, দয়া করতেছি। কারণ হচ্ছে যে কি এই ছোট্ট একটা ভুলের জন্য পরীক্ষা হল থেকে বের হওয়ার পরে বলবা ইসরে এটা কি করলাম আমি, ঠিক আছে? সো কেয়ারফুল থাকতে হবে যে ডিগ্রি সেন্টিগ্রেড আছে কি, একক কোথায় আছে কি, কনভার্ট হয়েছে কিনা। ওকে, এটা একটা আর কি তোমার জ্ঞানমূলক কোশ্চেন। বলছে একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরেও তাপমাত্রার পরিবর্তন হয়নি, নিচের কোন ঘটনা উপযুক্ত ব্যাখ্যা পাওয়া যায়? এটা হচ্ছে তোমরা পড়ছো কিনা, জানো কিনা, যে কোনো একটা গ্যাসে যদি তাপ পরিবর্তন করা হয়, মানে তাপ প্রয়োগ করা হয়েছে আমার, কিন্তু হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হয় নাই, আমি তাপ প্রয়োগ করছি কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয় না, তার মানে কি গ্যাসের অণুগুলো একটা নির্দিষ্ট জায়গায় ছোটাছুটি করতেছে, ঠিক আছে? তো ছোটাছুটি করতেছে তার মানে কি তার দশার পার্থক্য হচ্ছে, দশা বলতে তার যে আগের অবস্থান ছিল সে অবস্থানের কিছুটা পার্থক্য হচ্ছে, আর আদার্স সব কিছু সেরকম কোনো চেঞ্জ হচ্ছে না। তো দেখো এখানে পদার্থটি অবশ্যই গ্যাস, এটা ম্যাটার করে না, গ্যাস কিনা এটা হবে না। তারপরে তাপীয় সাম্যাবস্থা ব্যতিক্রম ধর্মী, এটাও ম্যাটার করে না। তারপরে চারপাশের পরিবেশের তুলনায় পদার্থের তাপমাত্রা কম, এটা তো ম্যাটার করেই না, কারণ তাপমাত্রা পরিবর্তন হয় নাই, মানে যে দশার পরিবর্তন হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি বি। এটা একটু জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো একটু পড়ে নিতে হবে বই থেকে। ওকে, পরেরটা দেখি। বলতেছে আমাকে একটি পাত্রে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হিলিয়াম গ্যাস আছে, হিলিয়াম অণুর গড় শক্তি কত, বোল্টজম্যান ধ্রুবক হচ্ছে এত, ঠিক আছে? তো দেখো আমার বোল্টজম্যান ধ্রুবকের জন্য আমরা সূত্র জানি কি, ই সমান F/2 KT। এখন এটা কি কি গ্যাস, হিলিয়াম না? তো হিলিয়াম কি এক পারমাণবিক গ্যাস না? তো এক পারমাণবিক গ্যাসের জন্য আমার ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মানটা হয় কিন্তু 3, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে যে এক পরমাণবিকের জন্য হয় ডিগ্রি অফ ফ্রিডমের মান 3, দ্বিপরমাণবিকের জন্য ডিগ্রি অফ ফ্রিডমের মান হয় 5, এবং ত্রিপরমাণবিকের জন্য ডিগ্রি অফ ফ্রিডমের মান হয় 6। এগুলো হচ্ছে এফ এর মান, হ্যাঁ এগুলো খেয়াল রাখবা, ভুল করা যাবে না। তাহলে এফ হচ্ছে 3/2, কে এর মান বলে দিছে 1.38 ইন্টু 10⁻⁻23, আর টি এই যে আবারও কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ওকে? তাহলে কি করতে হবে, কেলভিনে নিতে হবে, তাহলে 27 প্লাস হচ্ছে কি 273। তাহলে দেখো 3/2, এখানে 1.38 না নিয়ে আমি কাছাকাছি মান নেই, 1.4 নেই, তাহলে আমার ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে 10⁻⁻23, হ্যাঁ ইন্টু 273 আর 27 মানে হচ্ছে 300। তো এখানে দেখো 3 14 42, তাহলে আমি লিখতে পারি 4.2 ডিভাইডেড বাই 2
ইন্টু 10⁻⁻23 ইন্টু এখানে কত 300, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করলে এটা হয় কত, এটা হয় তোমার 2.1, হ্যাঁ, ইন্টু 10⁻⁻23, আর 300কে আমি কি লিখতে পারি 3 ইন্টু 100 মানে 10⁻², ঠিক আছে। এরপরে আসি, তো দেখো এখানে যে 10⁻⁻23 আর 10⁻² মানে কত 10⁻⁻21, আর 3কে 2.1 দিয়ে গুণ করলে কি হবে 6.3, তার মানে 6.3 ইন্টু 10⁻⁻21। এখন 6.3 আমার অপশনে নাই, বাট দেখো এই যে 6.21 আছে, এটা কাছাকাছি আমি বলে দিতে পারি কত 6.21। তো একটু বাড়ছে কেন আমাদের, ওই যে দেখো আমরা এই যে একটু ধরছিলাম না এখানে 1.38, এটাকে কি কাছাকাছি 1.4 এর কাছাকাছি ধরে ফেলছিলাম না, ওই জন্য আমাদের একটু বেড়ে গেছে। তো সমস্যা নাই, ওখান থেকে তোমাকে একটু মানে কাছাকাছি মান গেস করতে হবে এভাবে, যে 6.21 ইন্টু 10⁻21 এত জুল হবে, ঠিক আছে। তো অপশন এ। আশা করি এটা খুব ইজি ম্যাথ, ক্যালকুলেশনে একটু অনেকের প্রবলেম হতে পারে, তো এইভাবে একটু গেস করে কাছাকাছি একটা মান নিয়ে, সুন্দর মান নিয়ে, যাতে ক্যালকুলেশন করতে সুবিধা হয় সেভাবে আমাদেরকে আগাতে হবে। ওকে, ক্লিয়ার? তো চলো পরেরটাই যাই। তো আমাদের বিগত ঢাবিতে যতগুলা কোশ্চিন আসছিল আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব দিয়ে এমসিকিউ যেগুলো আসছিল সেগুলো হচ্ছে এগুলাই, হ্যাঁ, আমরা মোটামুটি সবগুলো সলভ করছি। আর হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, এরপরে কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই জানাবা। তো আমরা যাই, রিটেন তো বেশি দিন থেকে ঢাবিতে নাই, 2019 সাল থেকে আছে, 19, 20, 21, 22, 23, 24, তোমাদের বেলায় হবে 24-এ হবে। তো 5 বছর মতো ধরো আছে। তো 5 বছরের মধ্যে এই অধ্যায় থেকে একটা রিটেনই আসছে। তো চলো আমরা রিটেনটা একটু সলভ করি। রিটেনগুলো দেখা যায় ঢাবিতে হচ্ছে তোমার রিটেন ম্যাথ যে তোমরা মনে করো যে হ্যাঁ একদম ইঞ্জিনিয়ারিং এ যেগুলো আছে ওগুলো আছে, এরকম না, একটু হচ্ছে কনসেপচুয়াল ম্যাথগুলো দেয় তারা, ঠিক আছে। যেমন এই ম্যাথটা একটা খুবই একটা কনসেপচুয়াল ম্যাথ, আমার একটা ফেভারিট একটা ম্যাথ, খুব ভালো লাগছে আমার ম্যাথটা। তো এটা হচ্ছে রিসেন্টলি আসছে, 21-22 আসছে। তো চলো আমরা একটু দেখি রিটেনটা কি বলতেছে। যে গ্যাসের গতিতত্ত্ব অনুসারে আদর্শ গ্যাসের চাপের সমীকরণ হচ্ছে এটা। তারপরে তোমাকে দিছে পি সমান রো ভি স্কোয়ার বাই হচ্ছে 3, এটা কিন্তু বেগ, হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি কত, এই 3p সমান হচ্ছে রো ভি স্কোয়ার, তাহলে বা 3p সমান, দেখো তো রো সমান আমরা লিখতে পারি না m/v ইন্টু ভি স্কোয়ার, ভি কিন্তু আয়তন আর ভি স্কোয়ার কিন্তু ভেলোসিটি, ওকে। তাহলে বা দেখো তো এটাকে লিখতে পারি 3pv ইন্টু mv স্কোয়ার, ওকে। তাহলে বা আমি ভি স্কোয়ার সমান কত লিখতে পারি 3pv ডিভাইড ভাগ হচ্ছে ছোট হাতের m। এখন এই ছোট হাতের m এর পরিচয় হচ্ছে যতগুলো অণু আছে মানে মোট ভর, তাহলে এটাকে তুমি চাইলে একটা অণুর ভর দিয়ে কনভার্ট করতে চলো মানে পারো মোট ভরকে, সেটাকে আমরা লিখতে পারি কিভাবে 3pv ডিভাইড ভাগ n, n হচ্ছে মোট অণুর সংখ্যা এবং একটা অণুর ভর যদি বড় হাতের m দেয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ভি স্কোয়ারের মান, ওকে। এতটুকু ক্লিয়ার আশা করি, ওকে। এর পরেরটুকু কি বলতেছে দেখো, এই গ্যাসের ঘনত্ব এত, ভি স্কয়ার যদি অণুর মূল গড় বর্গবেগ হয়, ওইটাই প্রথমে বললাম, ভি স্কয়ার এখানে কিন্তু ভেলোসিটি। দেখাও যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুর গড় গতি শক্তি, এটা মানে শক্তিটা। তো শক্তির ক্ষেত্রে আমরা কি জানি, ই সমান হাফ এম ভি স্কয়ার, না এতটুকু তো জানি। তাহলে হচ্ছে হাফ এম, এই ভি স্কয়ারের মান কত পাইলাম একটু আগে, এই যে 3pv ডিভাইডেড ভাগ nm, ঠিক আছে। বসাই দিই এটা, তাহলে 3pv ডিভাইডেড ভাগ হচ্ছে n m, ওকে। তাহলে হচ্ছে হাফ, এখানে হচ্ছে এই n এর জায়গায় আমি এখানে লিখতে পারি m এর জায়গায়, এটা m রাখি আপাতত, এই না এটা রাখো, এটাকে n m ই রাখো, ঠিক আছে। গুণিত 3, এই pv সমান কি লিখতে পারি আমি nRT ডিভাইডেড বাই হচ্ছে কত nm। দেখো তো এই যে m n n m কাটে, তাহলে পড়ে থাকে কত 3/2 nRT, ঠিক আছে না। এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে n মোল সংখ্যার জন্য, n মোল সংখ্যার জন্য। বাট আমার কি চাইছে, আদর্শ গ্যাসের অণুর গড় গতি শক্তি কত হবে বোল্টজম্যান ধ্রুবকে, মানে কে তে নিয়ে যেতে হবে। তাহলে বলো তো n এর মান যদি 1 হয় তাহলে 1 মোলের জন্য শক্তি কত হবে,
এক মোলের জন্য শক্তি এটা দাঁড়াবে না, ই সমান 3/2, n এর জায়গায় 1 হবে, তাহলে থাকবে কি RT। একটি অণুর জন্য, একটি অণুর জন্য এটা কি হবে, ই সমান হচ্ছে 3/2। তাহলে একটা অণুর জন্য যদি আমি চাই তাহলে কিন্তু হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করা লাগে, তাহলে এখানে হবে R/Na ইন্টু হচ্ছে টি। এই যে এতটুকু জানো হয়তো তোমরা যে যদি আমরা সর্বজনীন যে গ্যাস ধ্রুবক আর এটাকে যদি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাই বোল্টজম্যান ধ্রুবক। তো আমি বলতে পারি কি 3/2 kT, এটাই হচ্ছে সেই শক্তির ফর্মুলা যেটা আমাকে প্রুভ করতে বলছে, প্রুভড। ওকে, ক্লিয়ার? যদি আমি একটু ছোট্ট করে রিপিট দিই তাহলে এখানে হচ্ছে কি আমার প্রথমে যেটা দেওয়া ছিল, যে ফাংশন দেওয়া ছিল সেখান থেকে আমি ভেলোসিটির মানটা বের করছি, এরপরে ই সমান হাফ mv স্কয়ার আমি জানি, ওখান থেকে আমি হচ্ছে যে শক্তি বের করছি, পরে হচ্ছে এক মোলের জন্য আমি বের করছি এন্ড একটা অণুর জন্য বের করছি, যেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবকে কনভার্ট করে। ঠিক আছে, দ্যাটস ইট, আর কিছুই না। তো পারবা তো নাকি? আশা করি এটা সবাই পারবা, এটা তো হচ্ছে যে সমস্যা হওয়ার কথা না। তো এই ছিল আমাদের হচ্ছে যে চ্যাপ্টার 10, মানে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এখান থেকে ঢাবিতে যেগুলো আসছে বিগত বছরে ওগুলো আমরা সলভ করলাম। এখন আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টার তাপগতিবিদ্যায় যাই। হ্যাঁ, তো চলো আমরা দেখি তাপগতিবিদ্যায় 2023-এ যে প্রবলেমটা বলতেছে আমাকে, যে এসটিপিতে একটি আদর্শ গ্যাসকে প্রথমে তার প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত করা হলো এবং তারপর প্রসারিত হতে দেওয়া হয় যতক্ষণ না তার চাপ প্রাথমিক চাপের অর্ধেক হয়। উভয় প্রক্রিয়ায় গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। হ্যাঁ, যদি গ্যাসের প্রাথমিক অভ্যন্তরীণ শক্তি ইউ হয় থাকে তাহলে চূড়ান্ত অভ্যন্তরীণ শক্তি কত হবে? এটা আসছে কোথায়, কতবার? ডিউ 23-24-এ। ঠিক আছে, আমি তোমাদেরকে প্রথমে এই অধ্যায়ের যখন তোমার এর পূর্বে অধ্যায় যেটা হচ্ছে যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব যেটা সলভ করাইছিলাম, বলছিলাম যে 23-24-এ মানে রিসেন্টলি যে বছর লাস্ট ইয়ারে যেটা কোশ্চিন হচ্ছে রাবির, বড় বড় সব হচ্ছে আননেসেসারি জিনিসপাতি লেখা ছিল যাতে তোমাদের সময় খাইতে পারে। হ্যাঁ, তো এই পুরো ম্যাথটাই এই যেগুলো লিখছে না, এই যে প্রাথমিক আয়তনের 1/3 সংকুচিত হয়, তারপরে চাপ অর্ধেক হয়ে যায়, এগুলো কোনো ডিফাইন্ডই করতেছে না, এগুলো তোমার ম্যাথের কাজে লাগবে না। অভ্যন্তরীণ শক্তির জন্য কি লাগবে? আলটিমেটলি তাপমাত্রার অবস্থা কোথায় আছে দেখো, কি থাকে, গ্যাসের তাপমাত্রা স্থির থাকে। তো আমরা কি জানি, অভ্যন্তরীণ শক্তি ইউ সমান কি 3/2 nRT। যদি পার্থক্য নিয়ে কাজ করো তাহলে ডিউ সমান লিখতে পারো 3/2 nRdt। ঠিক আছে না? তুমি আমাকে বলো টেম্পারেচার তো চেঞ্জই হয় না, স্থির আছে, তাহলে কি ইউ চেঞ্জ হবে? ইউ চেঞ্জ হবে না, তার মানে আলটিমেটলি তোমার এইগুলো কোনো ইনফরমেশন লাগবেই না, এই এক লাইন তোমাকে বলে দিচ্ছি, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, ক্লিয়ার? তো এই ছিল ম্যাথ, এইগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার কি চাইছে আর ওটার সাথে সম্পর্ক কিসের। ঠিক আছে, তো এটা সমস্যা হওয়ার কথা না। আর আমরা পরেরটাই যাই। এটা 22 আসছে, দেখো এটি কার্নো ইঞ্জিনের এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে কাজ করে। ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ হচ্ছে এত, তার মানে এটা হচ্ছে আমার T1 আর এটা হচ্ছে আমার T2, এটা হচ্ছে আমার W মান দেওয়া আছে। তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণ কত? তার মানে হচ্ছে তোমাকে আলটিমেটলি বের করতে বলছে, মানে যেটা হচ্ছে আমরা বর্জন করে দেই। তো বর্জনের জন্য তাপ আমরা কোনটা বের করি? Q2। ঠিক আছে, তো এই Q2 মানটা বের করতে বলছে। ওকে, তো চলো আমরা এতটুকু জানি যে একটি কার্নো ইঞ্জিনের জন্য তার তাপের অনুপাত এবং হচ্ছে তার তাপমাত্রার অনুপাত কি হয়, অল টাইম সমান হয়, এতটুকু আমরা জানি। তাহলে বা আমরা এখন উপরে যদি বিয়োজন করি তাহলে লিখতে পারবো Q1 মাইনাস Q2 ডিভাইডেড ভাগ হচ্ছে Q2 সমান লিখতে পারবো T1 মাইনাস T2 ডিভাইডেড ভাগ হচ্ছে T2। এতটুকু আশা করি ক্লিয়ার। এখন তোমরা সবাই জানো যে তাপের যে পার্থক্য এটাকে আমরা W বলি, তাহলে আমি লিখতে পারি W ডিভাইডেড ভাগ হচ্ছে Q2 সমান হচ্ছে T1 মাইনাস হচ্ছে T2 ডিভাইডেড ভাগ হচ্ছে T2। তাহলে বা তুমি দেখো তোমার W এর মান দেওয়া আছে কত, 500, আমি বসাই দিলাম। এরপর হচ্ছে Q2 এর মান আমরা বের করব। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার লাগবে কি T1 মাইনাস T2। এখন আমরা জানি যে সবসময় সেন্টিগ্রেডকে কিসে কনভার্ট করা লাগে, কেলভিনে কনভার্ট করা লাগে। তো এটা কি আমি T1 মাইনাস T2 করবো, 273 পক্ষ থেকে বাদ হয়ে যাবে, আলটিমেটলি এখানে আর কনভার্ট করা লাগতেছে না, তুমি ডিরেক্ট লিখে দাও কত 227 মাইনাস হচ্ছে
127, আর নিচেরটা কত 127 ডিগ্রি সেন্টিগ্রেড, তো নিচেরটা হচ্ছে একাই আছে, তাই ওটাকে আমার একটু কষ্ট করে কেলভিনে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার আশা করি। তাহলে বা এটা হচ্ছে 500 ডিভাইড ভাগ হচ্ছে Q2 সমান আমি লিখতে পারি উপরে 227কে যদি 127 দিয়ে বিয়োগ করি তাহলে আমরা পাবো 100, আর 273 আর 127 মানে হচ্ছে 400। ঠিক আছে, তো এবার দেখো উপর থেকে 2 0 2 0 2 0 ক্যান্সেল, তাহলে 4 কে দিক দিয়ে গুণ করলে হচ্ছে কত 500 ইন্টু 4, আর Q2 চলে যায় ওদিকে, অতএব Q2 এটার মানটা কত হয় 2000 জুল। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। তো 2000 জুল কোথায় আছে, অপশন এ তে, অপশন এ অ্যান্সার। খুবই ইজি ম্যাথ, এটাতে প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, এগুলো আর কি বেসিক ম্যাথ, এগুলো আসলে না পারলে হচ্ছে যে মার্কস গেইন করা যাবে না। পরের ম্যাথটা এটা আরো ইজি ম্যাথ, বলতে চাই 22-23 আসছে। এটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিপি বাই সিভি এর মানটা দেওয়া আছে এক্স, তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক, সিপি বাই সিভি এটার মান দেওয়া আছে কি এক্স। তো আমাকে বলছে নিচের কোন সম্পর্কটি সঠিক, যেখানে সম্পর্কগুলো আমরা দেখতেছি কি আর এর পার্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি সিপি আর সিভি এর মধ্যে সম্পর্ক সিপি মাইনাস সিভি সমান কি আর, এটা একটা সম্পর্ক আমরা জানি যে হচ্ছে যে মোলার স্থির চাপে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং স্থির আয়তনে মোলার গ্যাস ধ্রুবকের পার্থক্যটা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবকের সমান, এতটুকু আমরা জানি। এখন দেখো তোমার অপশনগুলো কিন্তু সবগুলো সিভি তে দেওয়া, তাহলে আমি সিপি কে কনভার্ট করে নেই। আমি এখান থেকে লিখতে পারি সিপি সমান হচ্ছে কি এক্স সিবি। ওকে, তাহলে এই সিপি এর জায়গায় এক্স সিবি বসায় দাও। এক্স সিবি মাইনাস হচ্ছে সিবি সমান হচ্ছে আর। তো যদি আমি সিবি কমন নেই তাহলে আমি এখান থেকে পাবো এক্স মাইনাস 1 ইকুয়াল হচ্ছে আর। অতএব আমার সিবি এটা হবে আর বাই এক্স মাইনাস 1। বুঝছি, এটা কোথায় আছে, অপশন সি তে আছে, অ্যান্সার হচ্ছে সি। খুবই ইজি ম্যাথ, এটা আশা করি প্রবলেম হবে না। চলো পরেরটাই যাই, এটাও একটা বেসিক ম্যাথ। আমাকে বলতেছে একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পরে নিজের কোনটি শূন্য নাও হতে পারে। তো দেখো প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়াটা আমাদের কেমন হয়, তোমরা কান্ন চক্র যেটা আমরা জানি, কান্ন চক্র যদি দেখি আমরা, কান্ন চক্রটা অনেকটা এরকম টাইপ, তাই না বলো, এটা তোমরা সবাই জানো, ভি বনাম পি ডায়াগ্রাম। ঠিক আছে, তো দেখো তুমি এই পয়েন্টে দেখো একটা চক্র সম্পূর্ণ করে তুমি পয়েন্ট এ তে আসছো। এ তে আসলে তার তাপমাত্রাটা কি আগে তাপমাত্রা ফিরে আসছো না, তাপমাত্রা ফিক্স থাকলে কি ইউ কি চেঞ্জ হবে, ইউ কি চেঞ্জ হবে না, ইউ কি থাকবে শূন্যই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলো তো আর কি প্রেসার, এই যে এ পয়েন্টে যা প্রেসার আগের অবস্থাতে সেখানেই প্রেসার সেম থাকে, পিও হয়ে যাবে কি শূন্য, সেমই থাকবে টেম্পারেচার পার্থক্য। এবং কি তোমরা সবাই জানো যে কান্ন চক্রে কি এনট্রপির টোটাল এনট্রপির পরিবর্তন কি হয় 0, এটা তোমরা সবাই জানো। পরে থাকে কি কাজ হয়, কেন হয়, কারণ তুমি যখন এখান থেকে যাবা আবার এখানে যাবা, তো আবার এখানে যখন ফিরে আসবা তখন কিন্তু এখানে একটা ক্ষেত্র তৈরি করবে, এই ক্ষেত্রফলের দরুন এখানে একটা কি তৈরি হবে, কাজ হবে। তার মানে তোমার অন্তঃস্থ শক্তিও শূন্য হতে পারে, প্রেসারও শূন্য হতে পারে, তারপরে হচ্ছে কি এনট্রপিও শূন্য হতে পারে, কিন্তু কাজটা শূন্য নাও হতে পারে। তাহলে অপশন হচ্ছে অ্যান্সার বি। হ্যাঁ, এগুলো বেসিক কোশ্চেন, এগুলা আশা করি বুঝছো এবং পারবা, আর একটু হচ্ছে পড়াশোনা করলে তোমরা পারবা। হ্যাঁ, ওকে, চলো পরেরটাই যাই। পরেরটা বলতেছে কি একটি রান্নাঘরে দেয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। ঠিক আছে, সিলিং এবং মেঝে হচ্ছে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলে রান্নাঘরে তাপমাত্রা কত হবে। তো দেখো রেফ্রিজারেটর কিভাবে কাজ করে আমরা আগে এটা দেখি। ঠিক আছে, রেফ্রিজারেটর সাধারণত কি করে দেখো, যে রেফ্রিজারেটর যেটা করে, যদি এখানে একটা রেফ্রিজারেটর আমরা রাখি আর এ কি করে যে এটা হচ্ছে টি লোয়ার, এই লোয়ার তাপমাত্রা থেকে একটা তাপ গ্রহণ করে, যেটাকে আমরা দেখি কিউ, এবং এ বাইরে থেকে কিছু পরিমাণ কাজ এর ভিতরে প্রবেশ করানো হয়, দেন এটা হচ্ছে হায়ার টেম্পারেচারে পাঠানো হয়। ঠিক আছে, টিএইচে পাঠানো হয়। তো দেখো তো যদি আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী দেখি, দেখো ঢুকতেছে কিউএল এবং ডাব্লিউ প্লাস হচ্ছে কিউএল, এবং আউটপুটে আমরা পাচ্ছি কি কিউএইচ। ওকে,
QH। তাহলে তুমি আমাকে বলো তো এখানে QL এবং QH, এখানে QL এর সাথে কিছু পরিমাণ অংশ যোগ হয়ে QH হচ্ছে, তার মানে আমি কি এতটুকু বলতে পারি যে রেফ্রিজারেটরের জন্য হায়ার টেম্পারেচার, হায়ার তাপমাত্রাটা অল টাইম কি বড় থাকে। এখন দেখো তোমার কোশ্চেন কি বলছে, যে রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটর দরজা খুলে দিছো তুমি, ঠিক আছে, দরজা খুলে দিছো, তাহলে কি তা চালু রাখা হলে বলতেছে কি আমাকে যে রান্নাঘরের তাপমাত্রা কি হবে, তাপমাত্রা মানে কি তুমি খুলে দিছো, সো তাপমাত্রা খুলে দিলে মানে দরজা খুলে দিলে কি তোমার লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার যাচ্ছে, তার মানে কি তাপমাত্রা বাড়বে না, কারণ আলটিমেটলি তুমি লোয়ার থেকে খুলে দেওয়া হয়েছে, দেন হচ্ছে আসতেছে, তার মানে কি QH বাড়তেছে, ঠিক আছে। তো অপশন হচ্ছে সি এখানে অ্যান্সার। সো এগুলা হচ্ছে আর কি বেসিক কোশ্চেন, এটাও একটা বেসিক কোশ্চেন, এগুলা তোমরা হ্যাঁ ওই যে কম্পারিজন থেকে বুঝতে পারবা। পরেরটাই যাই, এটা একটা ম্যাথ 19-20 আসছে, খুবই সহজ একটা ম্যাথ। বলতেছে একটি কার্নো ইঞ্জিন 500 কেলভিন এবং 250 কেলভিন তাপমাত্রায় দুটি আধারের মধ্যে পরিচালিত, তার মানে উচ্চ তাপমাত্রা আমার দেওয়া আছে T1 সমান হচ্ছে 500 কেলভিন এবং নিম্ন তাপমাত্রা T2 এটা দেওয়া আছে কত 250 কেলভিন, ঠিক আছে। বলছে কি প্রত্যেক চক্রে যদি উৎস হতে, উৎস মানে কি Q1, উৎস হতে কি বলছে আমাকে, উৎস হতে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করা হয়। 1 কিলো ক্যালোরি বলতে আমাকে এখানে বোঝাচ্ছে 1000 ক্যালোরি, ঠিক আছে, তাপ গ্রহণ করা হয়, তো প্রতি চক্রে তাপ বর্জন কত হবে, মানে তোমাকে Q2 বের করতে বলছে। এটা তোমরা সবাই জানো কার্নো ইঞ্জিনের জন্য কি হয়, তার তাপমাত্রার অনুপাত এবং তাপের অনুপাতটা সমান হয়, ঠিক আছে। তাহলে বা T1 এটার মান দেওয়া আছে, দেখো T1 পাইছে আমরা 500 আর T2 কত 250, তাহলে এখানে হবে 500 ডিভাইড ভাগ হচ্ছে 250, ওকে, সমান হচ্ছে Q1 এর মান দিছে 1000 বাই হচ্ছে Q2, এটা আমার বের করতে হবে। 500 কে 250 দিয়ে ভাগ করলে আমরা পাই কত 2, সমান হচ্ছে কত 1000 ডিভাইড ভাগ হচ্ছে Q2, তাহলে অতএব Q2 সমান হচ্ছে কত 1000 ডিভাইড ভাগ 2, আলটিমেটলি আসতেছে 500। খুবই সহজ একটা ম্যাথ, এটা আসলে বোঝার কিছু নাই, এটা তোমরা সবাই পারবা। এগুলা এইচএসসি তে যে এমসিকিউ গুলো আসতো না, ওই এমসিকিউ গুলার মধ্যে একটা বলতে পারো। হ্যাঁ চলো পরেরটায় যাই। পরেরটা বলতেছে কি যে একটি তাপ ইঞ্জিনে, এটা একটা সূত্রের ম্যাথ আর কি, এটা বেসিক ম্যাথ, এটা করার কিছু নাই, বলে দিই আমি ব্যাখ্যাটা আমি বলে দিই। একটি তাপ ইঞ্জিনের প্রতি চক্রে, এই যে চক্র তৈরি হচ্ছে, চক্র কোথায় তৈরি হয়, তাপ গতিবেগের দ্বিতীয় সূত্রে আমরা কার্নো ইঞ্জিন পড়ছি না, ওই চক্রে প্রতি চক্রে ধনাত্মক কাজ হয়, চক্রে কি হয় কাজ তৈরি হয় না ওইটা, তো ধনাত্মক কাজ তৈরি এবং তাপ হারাতে থাকে, এটা কোথায় হয় তাপ গতিবেগের দ্বিতীয় সূত্রে হয় না। বলতেছে ইঞ্জিনটি তাপ গ্রহণ করে না, করতেও পারে নাও করে, তাদের ব্যবহারটা বলছে ইঞ্জিনটি তাপ গতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে, এটা হচ্ছে কি সূত্রকে লঙ্ঘন করে কোনটাকে, তাপ গতিবেগের দ্বিতীয় সূত্রকে। কেন, কারণটা হচ্ছে তোমার হচ্ছে যে প্রথম সূত্রে কি হয়, প্রথম সূত্রে হচ্ছে কি ধনাত্মক কাজ তৈরি হলে কি তাপ হারাতেও পারে, ঠিক আছে, এবং শূন্যতম সূত্র এখানে আসতেছে না, সো আলটিমেটলি দ্বিতীয় সূত্র, ঠিক আছে, লঙ্ঘন করতেছে কোন সূত্রকে, তাপ গতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে, মানে এখানে তাপ হারাইতে পারতো না, এখানে হচ্ছে কাজের জন্য তাপ কিছু পরিমাণ উৎপন্ন হবে, ঠিক আছে। তো যাই হোক এটা হচ্ছে বেসিক কোশ্চেন, ওকে। পরেরটাই যাই। হ্যাঁ এটা একটা ভালো কোশ্চেন, এটা বলতেছে কি একটি আদর্শ গ্যাস তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নের কোনটি ঘটে। দেখো তাপ অন্তরক আবরণ বলতে কিন্তু বোঝায় তোমাকে ডিকিউ, হ্যাঁ এটা কিন্তু শূন্য, যে দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো, প্রসারিত হলো মানে কি ভি কে বাড়াইছি, আমরা কি ডিডাব্লিউ সমান জানি না পিডিভি, তাহলে ভি যদি বাড়ে তাহলে কি ডিডাব্লিউ বাড়বে না, তাই না, ফলে নিম্নের কোনটি ঘটে। এখন বলো তো আমরা কি জানি তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে বা এটা কত 0, কারণ হচ্ছে ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে বা ডিইউ সমান বা বা আমি লিখতে পারি যে ডিডাব্লিউ সমান কি মাইনাস ডিইউ, তাই না। এখন বলো তো এই যে মাইনাস এই ডিইউ সমান কি জানি আমরা এন আর ডিটি জানি না, 3/2 এন আর ডিটি, ওটা না লিখি, তাহলে এটা হচ্ছে কি ডিডাব্লিউ, ডিডাব্লিউ সমান কি হলো পিডিভি সমান হচ্ছে মাইনাস 3/2 এন আর ডিটি, তাহলে কি তোমার প্রসারণ হয়েছে মানে কি আয়তনটা কি বাড়ছে,
এখানে নেগেটিভ আছে, তার মানে কি অবশ্যই তাপমাত্রাটা কি হবে, এখানে কমতেছে এই শক্তির ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে কি এখানে তাপমাত্রা হ্রাস পাবে। অ্যান্সার হচ্ছে বি। হ্যাঁ, প্রথম সূত্রে ম্যাথ দিছে এটা। ওকে, পরেরটা যাই। ম্যাথ না আর কি, ওটা বেসিক কোশ্চেন। এটা তো তোমরা সবাই জানো, সেন্টিগ্রেড স্কেলে ফারেনহাইট স্কেল সেন্টিগ্রেড কখন সমান -40, এটা সবাই জানো, মুখস্থ। তারপর আমি করে দেই। আমরা সূত্র কি জানি, C/5 সমান হচ্ছে F-32/9। তাহলে হচ্ছে যে কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল সমান, তার মানে কি এক্স ধরলাম আমি সি কেও, x/5 সমান হচ্ছে x-32/9। তাহলে গুণ করি, এদিকে আসতেছে 9x সমান এদিকে আসতেছে কি 5x -5 × 32 মানে হচ্ছে 160। ওকে, তাহলে এদিকে নিয়ে আসলাম এটাকে 4x সমান হচ্ছে -160। তাহলে x এটাকে 160 দিয়ে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে -40। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে বি। এগুলো মুখস্থ। হ্যাঁ, যদি এগুলো আসে না ডিরেক্ট মেরে দিবা, তাহলে কি হবে, তাড়াতাড়ি তোমার সময়টা একটু বাঁচবে। দেখো একটা ভালো একটা ম্যাথ। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করা হয়েছে। তার মানে কি তোমার এখানে একটা পাত্র ছিল, এই পাত্রে তোমার কিছু পরিমাণ তুমি পানি রেখেছিলা। ঠিক আছে, তো এই পানির তাপমাত্রা টেম্পারেচার এটা দিচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই টেম্পারেচারকে তুমি ফুটায় কি বাষ্পে পরিণত করছো। এই বাষ্পের টেম্পারেচার এটা দিচ্ছে কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করছো। তাহলে এনট্রপির পরিবর্তনটা কত হবে? তো আমরা কি জানি সবাই যে তাপমাত্রা চেঞ্জ যদি না হয়, তাপমাত্রা চেঞ্জ হবে না, বাট অবস্থার পরিবর্তন হবে। মানে বরফ থেকে পানি হবে বা হচ্ছে পানি থেকে বাষ্প হবে, পরিবর্তন হবে। তখন আমার সূত্রটা কি হয় এনট্রপির জন্য, ডেল এস, এটা আমরা জানি কি হয় ml ডিভাইডেড ভাগ হচ্ছে টি। বাট এখানে কি হয়েছে, পানি বাষ্পে পরিণত হয়েছে, তাই এটা কি ব্যাপার দাও mlv। এবার তোমাকে এখানে জাস্ট মান বসে দিলে অঙ্ক শেষ। এম এর মান কত দেওয়া, দেখো 373 কেজি, এম এর মান এখানে 373 দেওয়া আছে। এরপরে হচ্ছে LV মানে বাষ্পীভবনের সুপ্ত তাপ 2.26 ইন্টু হচ্ছে 10⁶। ঠিক আছে, এরপরে টি হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যাবে না, কেলভিনে কনভার্ট করে নিলাম 273। ঠিক আছে, তো দেখো এখানে আলটিমেটলি অ্যান্সারটা কত হয়, এখানে কত 373 আর 100 প্লাস 273 মানে কত হইলো 373। 373 ক্যান্সেল, তাহলে পরে থাকে কত 2.26 ইন্টু 10⁶। এনট্রপির একক হচ্ছে জুল পার কেলভিন। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা কোথায় আছে, অপশন এতে আছে, এই হচ্ছে অ্যান্সার। এরকম টাইপের আরেকটা ম্যাথ আছে, ওইটা একটু দেখাই দিই আমি এখনই। ঠিক আছে, এই যে এটা যে আগেরটা ছিল তোমার পানি থেকে বাষ্পে পরিণত হয়েছে, এটা আসছে কত 17-18-তে। সেম টাইপের ম্যাথ হ্যাঁ ডিউতে আসছে 16-17-তে, মানে তার পূর্বের বছরে, মানে সেম ক্যাটাগরির ম্যাথ। বুঝছো কোশ্চেন ব্যাংক কেন সলভ করতে হয়, এই জন্য সলভ করতে হয়, এটাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। বুঝছো, সেম টাইপের একটা ম্যাথ আছে। দেখো এটা কি হয়েছে, বরফ থেকে পানিতে, মানে তোমার এখানে কি দেখো, এখানে হচ্ছে যে এই যে তুমি এখানে পানি আছে, এবার কি এখানে তুমি অনেকগুলো বরফ রাখছো, তাও হ্যাঁ এই বরফের তাপমাত্রা টি এটা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং পানি তাপমাত্রা টি এটাও কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাকে বলছি কি, মানে দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এত কেজি বরফকে, এম এর মান দেওয়া আছে আমার কত 273 কেজি। এত কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করা হয়েছে, মানে একই না, আবার তাপমাত্রা চেঞ্জ হয় নাই, বাট কি অবস্থা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কত হবে, একইভাবে ওই সেম সূত্র, সেটা কত ml, এখানে কি হয়েছে বরফ গলতেছে, তার মানে ফ্লুইড F/T। তাহলে আবার এম এর মান বসাও কত 273। ঠিক আছে, LF এর মান দেওয়া আছে, দেখো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.36 ইন্টু 10⁵। ওকে, বাই টি এর মান 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে না,
273 করতে হবে। সেম ম্যাথ দেখো, এখানে 273, আগেরটা কিন্তু 373 ছিল। 273 ক্যান্সেল, পড়ে থাকে কত? 3.36 ইন্টু 10⁵ জুল পার কেলভিন। এটা কোথায় আছে? অপশন বিতে আছে। বুঝছি? মানে সেম কোশ্চিন 16-17তে আসছে, জাস্ট হচ্ছে বরফ থেকে পানি, আর 17-18তে আসছে কি পানি থেকে বাষ্প। বুঝছি সবাই? ক্লিয়ার? আশা করি পারা যাবে এখন এই টাইপের ম্যাথ যদি আবারও দেয়। ঠিক আছে, ওকে। এরপর পরেরটায় যাই, হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় নিচের কোন ভৌত রাশিটি স্থির থাকে? আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপটা কি রুদ্ধ থাকে, তার মানে ডি কিউ, কিউ হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তার মানে ডি কিউ হয়ে যায় কি 0, বাট তাপ তো অপশনে নাই। বা ডি কিউ এর সাথে আমরা সম্পর্ক কি জানি? ডিএস সমান কি ডি কিউ বাই টি, মানে এন্ট্রপির সাথে হচ্ছে কার সম্পর্ক? এন্ট্রপির সাথে হচ্ছে তোমার এই যে তাপমাত্রা সম্পর্ক, তাপের সম্পর্ক, তাদের তাপমাত্রার অনুপাত। তো এই হচ্ছে যে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, ডিকিউ হয় 0 হয় বাই টি, তার মানে হচ্ছে ডিএসও 0 হয়, মানে অভ্যন্তরীণ শক্তি, মানে সরি তাপ শূন্য হওয়ার জন্য হচ্ছে তোমার কি এন্ট্রপিও শূন্য হয়, তার মানে কি এন্ট্রপিও হচ্ছে স্থির থাকবে, অপশন সি। ওকে, ক্লিয়ার আশা করি। পরেরটা যাই, এটা তো একদম পানি ম্যাথ। এটা বলছে দেখো কি, এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কর্মরত কার্নো ইঞ্জিনের দক্ষতা কত? এটা তোমরা সবাই জানো। এটা সমান কি 1 মাইনাস T2 বাই T1। তো এটা হচ্ছে 1 মাইনাস T2, T2 হচ্ছে যে লোয়ার টেম্পারেচারটা, এটা হচ্ছে 27 তো রাখা যাবে না, কেলভিনে করে দিলাম। আর T1 এটা হচ্ছে 127 প্লাস হচ্ছে 273, তাহলে হচ্ছে 1 মাইনাস নিচে 273 আর 127 মানে হচ্ছে 400, আর উপরে হচ্ছে যে 273 আর 27 মানে হচ্ছে 300। তাহলে 300কে 400 দিয়ে ভাগ করলে আমার পড়ে থাকে হচ্ছে 3/4। তাহলে এখানে হচ্ছে যে আমি 4 যদি লসাগু করি, তাহলে উপর থেকে থাকবে 4 মাইনাস 1, তাহলে আলটিমেটলি 1/4। হ্যাঁ, এটাকে যদি এখন যদি পার্সেন্টেজে নিয়ে যায় তাহলে 100%, যেহেতু আমার অপশন পার্সেন্টেজে আছে, তাহলে এখানে হবে 0.25 ইন্টু 100%। আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে কত? 25%। ঠিক আছে, কোথায় আছে? অপশন বিতে। আশা করি পারবা, এটা সহজ ম্যাথ একদম। পরেরটাই যাই, এটা তো করাইলাম। এটা ওই যে দেখো, এই টাইপের একটা ম্যাথ আমরা দেখছি না, দেখো আবার রিপিট হয়েছে। এটা এরকম টাইপের একটা ম্যাথ আসছে না, দেখো কই আসছে, এই দেখো 23-24 22-23 আসছে, এই সেম ক্যাটাগরি একটা ম্যাথ। এই দেখো আবার এই যে 15-16তে আসছে। বুঝছো? মানে কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে, টাইপ রিপিট হচ্ছে, কোশ্চেনের ধরন সেম থাকতেছে প্রায়। কিছু কোশ্চেনে থাকবে প্রতিবারই ঘুরানো, বাট যেগুলো কোশ্চেন বারবার আসতেছে সেই যেন ওগুলো আমি পরীক্ষা হলে গিয়ে আমার যেন ভুল না হয়, এই জন্য তোমাকে কোশ্চেন ব্যাংক সলভটা করতে হবে বেশি বেশি করে। এই জন্য কোশ্চেন ব্যাংক সলভিং এর গুরুত্বটা হচ্ছে অপরিসীম। বুঝছো? কোশ্চেন ব্যাংক এই জন্য সলভ করা লাগবে আমাদের বেশি বেশি। তো চলো দেখি এটা কি বলতেছে। একইভাবে যে সিপি বাই সিবি, এটার মান কি এক্স। হ্যাঁ, বলছে নিচের কোনটি সঠিক? আবার দেখো সব সিবি এর পার্ট, তাহলে আমরা জানি সিপি মাইনাস সিবি ইকুয়াল কত? আর তাহলে সিপি সমান কি লেখা যায়? এক্স সিবি। ঠিক আছে, তাহলে এখানে লিখে দাও এক্স সিবি। এটা করাইলাম, যদিও সেম ম্যাথ রিপিট হয়েছে জাস্ট। সিবি কমন নিলে কত হয়? এক্স মাইনাস ওয়ান সমান আর, মানে অতএব পড়ে থাকে কত? সিবি সমান আর বাই এক্স মাইনাস ওয়ান। এটা দেখো অপশন সিতে আছে মনে হয়, ওই সেম এক্স মাইনাস আর বাই এক্স মাইনাস ওয়ান অপশন বিতে আছে। আগেরটা ছিল অপশন সিতে, এবার বিতে দিচ্ছে, সেম ম্যাথ। ঠিক আছে, ওকে পরেরটা যাই। এটা কি বলতেছে? এটি কার্নো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে? আমরা কর্মদক্ষতা ইটা সমান কি জানি? 1 মাইনাস Q2 ডিভাইডেড ভাগ হচ্ছে Q1। হ্যাঁ, তো এটা হচ্ছে কি উৎস, আর এটা হচ্ছে কি গ্রাহক। ঠিক আছে, তাহলে আমি একটু দেখাই তো তোমাকে। এখানে Q1 লসাগু করলাম, তাহলে Q1 মাইনাস Q2 না, এটা না। বলতেছে আমাকে কি যে তাপ গ্রাহকের তাপমাত্রা আমি ধীরে ধীরে কমাবো। এখানে দেখো তো এই ইটা কখন বাড়তো? যদি এই জায়গায় প্লাস থাকতো, Q2 আগে প্লাস থাকতো, তাহলে Q2 যত বাড়বে এটা তত বাড়তো। বাট এখানে কি ম্যানেজ হয়ে যাচ্ছে না, কিছু পরিমাণ বাদ হয়ে যাচ্ছে না? তার মানে আমার Q2 যত বাড়বে আমার ইটা তত কমবে, ব্যস্তানুপাতিক হয়ে গেছে কিন্তু। তার মানে Q2 যত কমবে
এটা তত বাড়বে। দেখো কি হয়েছে, ধীরে ধীরে কমাচ্ছে, তার মানে এটা কি কমাচ্ছে, মানে আলটিমেটলি এটা কি বাড়তে থাকবে। তাহলে অ্যান্সার হবে কি এ। একদম সহজ, ঠিক আছে, জাস্ট ওই সূত্র দিয়ে বুঝতে হবে। পরেরটাই যায়, এটা তো আরো সহজ। বলতেছে ওই যে আমি এটা তো করাইছিলাম একবার, এরকম টাইপের একটা ম্যাথও আসছে আমাদের রিসেন্টলি, আসছে 4 গুণ দিয়ে, আর এটা আসছে কি দ্বিগুণ দিয়ে। দেখো কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলো, ঠিক আছে, তার মানে তাপমাত্রা টি ড্যাশ এটা করা হয়েছে দ্বিগুণ, হচ্ছে অণুগুলো সিআরএমএস বেগ কত বৃদ্ধি পাবে। তাহলে সিআরএমএস ড্যাশ এটা সমান কত হবে, √3r টি ড্যাশ বাই এম। তাহলে √3r টি, টি এর জায়গায় আমি বসালাম হচ্ছে 2t বাই হচ্ছে এম। তাহলে দেখো তো 3r টি এর ভিতরে রেখে দিলে √2 বাইরে আসে, √2 ভিতরে পড়ে থাকে, √3r টি ডিভাইড ভাগ হচ্ছে এম। তাহলে সমান সিআরএমএস ড্যাশ মানে পরিবর্তিত, এটা হচ্ছে √2 ইন্টু এটাই কি আদিটা না, এটা হচ্ছে আদি সিআরএমএস। ওকে, √2 তো অপশনে নাই, √2 মানে জানি আমরা 1.41 সিআরএমএস। অ্যান্সার হচ্ছে কি সি। যদি এটা দিয়ে না করো, যেটা বললাম যে তুমি যদি শর্ট ফর্মে তুলনা করতে চাও, তাহলে সিআরএমএস বেগ হচ্ছে কি টি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে এটা হচ্ছে কত দ্বিগুণ বাড়ছে, তাহলে এটা হবে কত 1.41 গুণ। এভাবে করতে পারো। ক্লিয়ার, আশা করি পারবা, সহজ ম্যাথ। পরেরটাই যাই। দেখো ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ। ওই যে সেম ক্যাটাগরি একটা পড়ছো না, যে ফারেনহাইট কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং সেন্টিগ্রেড স্কেল সমান, তো ওইটা না দিয়ে জাস্ট কি বলছে, এবার 3 গুণ বলে দিচ্ছে, পার্থক্য এটাই, আর কিছুই না। চলো একটু দেখি। তো আমরা জানি কি C/5 সমান হচ্ছে F - 32/9, ঠিক আছে। তো বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ, মানে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের 3 গুণ, মানে সম্পর্কটা হচ্ছে এটা, F সমান 3C। তাহলে বা সি বাই হচ্ছে এফ সমান হচ্ছে, এফ এর জায়গায় বসায় দেওয়া কত 3C মাইনাস হচ্ছে 32 মাইনাস হচ্ছে 32 বাই হচ্ছে 9। ক্যালকুলেশন করি, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 3 5 15C, 5 দিয়ে গুণ করলে হচ্ছে 160, এখানে হচ্ছে 9C। তাহলে বা 15C, এটা এদিকে নিয়ে আসলে হচ্ছে -9C, এটাও দিয়ে গেল 160, এদিক থেকে পড়ে থাকে কত 6C সমান হচ্ছে কি 160, C সমান হচ্ছে 160/6। যদি তুমি 2 দিয়ে কাটো তাহলে হবে 80/3। সি এর মান হচ্ছে 80/3। আমাকে বলছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, মানে ফারেনহাইট স্কেল চাইছে। তাহলে এখন 3C এর জায়গায় বসায় দাও 80/3, 3 কেটে গেল, তাহলে আনসার আসছে 80 এত ডিগ্রি ফারেনহাইট। বুঝছো কোথায় আছে এটা, অপশন বিতে। আশা করি ক্লিয়ার, পারা যাবে তো নাকি। ওকে, পরেরটাই যাই। এটা দেখো 33% কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিন এত জুল তাপ শক্তি সরবরাহ করা হলো। ইঞ্জিন কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারবে। ঠিক আছে, তার মানে উৎস থেকে সরবরাহ করানো হয়েছে কত Q1 পরিমাণ, মানে এতটুকু তাপ সরবরাহ করা হয়েছে, ইটার মান দেওয়া আছে এত, তার মানে তোমার কাজ বের করতে বলছে, মানে W = হট, এটা বের করতে বলছে। ঠিক আছে, তো চলো দেখি আমরা ইটা সমান কি জানি, 1 - Q1 ডিভাইড ভাগ হচ্ছে Q2। তাহলে হচ্ছে তুমি যদি Q2 লসাগু করো, উপরে হবে কি রে ভুল লিখছি, এটা সমান হচ্ছে 1 - Q2 উপরে হয়, দুঃখিত Q1 সমান হচ্ছে Q1 পড়ে গেল Q1 মাইনাস হচ্ছে Q2। ঠিক আছে, এটা তাহলে এই Q1 - Q2 এটা হচ্ছে W/Q1, এটা হচ্ছে এটা। ঠিক আছে, এখন দেখো আমাকে বলছে কি যে বা এটা সমান 33%, তাহলে 33 এর জায়গায় বসায় আমরা 0.33 সমান W, কাজ আমি বের করতে চাই, আর Q1 এর মান দিচ্ছে 9.0 ইন্টু কত 10⁴। তাহলে বা W সমান 9
ইন্টু 10⁴ ইন্টু 0.33, তাহলে 3 নং 27, 3 নং তাহলে 33/100, তাহলে হচ্ছে 9 ইন্টু 33। ওকে ওয়েট, তাহলে দেখো 9 ইন্টু 10⁴, এটাকে আমি লিখতে পারি কত, 33/100, ঠিক আছে। তাহলে 9 ইন্টু 33, 3 নং 27 7, 3 নং 27, 27 আর হচ্ছে যে 2, মানে হচ্ছে 297। একটা একটা কেটে গেলে কত হয়, শূন্য গেলে স্কোয়ার, ঠিক আছে। তার মানে আলটিমেটলি এটা টেন্ডিংস টু কত লেখা যায়, 300 ইন্টু কত, 100। তার মানে আমি লিখতে পারি যে 30,000 জুল। কোথায় আছে এটা, অপশন সিতে আছে। বুঝছো, সহজ ম্যাথ, জাস্ট একটু ক্যালকুলেশনে সবার ঝামেলা হইতে পারে, একটু গিয়ারফুল থাকবা, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবো। ওকে চলো পরেরটা এবার যাই, এটা খুবই সহজ ম্যাথ, পারবা ইনশাল্লাহ। পরেরটা আবারও হচ্ছে যে একটা জ্ঞানমূলক কোশ্চেন। এক টুকরা কর্কযুক্ত 0°C তাপমাত্রার একটি বরফখণ্ড বরফ পানিতে ভাসমান। বরফখণ্ডটিকে গলে গেলে পানির স্তরের উচ্চতা কত হবে। দেখো আমি কিছু কথা বলি। ধরো তোমার হাতে কিছু পরিমাণ পানি আছে, মানে 1 গ্লাস পানি আছে, তো পানির উচ্চতা ধরো এ বরাবর আছে। এখন পানির উচ্চতা ধরো এ বরাবর আছে। এখন ধরো তুমি একটা বরফখণ্ড ফেলে দিছো, তো উচ্চতা কি এখান বরাবর চলে আসবে না? এবার বরফ যদি গলেও যায়, উচ্চতা কি সেম থাকবে না? গলে গলে তো অতটুকু জায়গায় সে পূরণ করবে, মানে সে বরফ ফেলার পরে আমার যতটুকু জায়গা গ্রহণ করছিল বরফটা, বরফটা গলে যাওয়ার পরে কি অতটুকু জায়গায় সে থাকবে না? তাহলে কি উচ্চতা কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ হবে না। ওইটাই বলছে যে এক টুকরো কর্কযুক্ত 0°C তাপমাত্রা এক খণ্ড বরফ পানিতে, ঠিক আছে, ভাসমান। তাহলে বরফ খণ্ডটি গলে গেলেও কি সেম জায়গায় থাকবে, মানে স্তর, পানির স্তর কিন্তু সেমই থাকবে। তাহলে স্তরটা কি হবে, উচ্চতা সমান থাকবে। এটা হচ্ছে একটু আর কি কমন সেন্স খাটালে আর কি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে চলো পরেরটাই যাই। এটা দেখো 13-14 আসছিল, সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। যদি সুপার কন্ডাক্টর এবং সাধারণ কন্ডাক্টর অবস্থায় এনট্রপি এত হয় এবং এসএন এত হয়, তাহলে কোনটি সঠিক? দেখো সুপার কন্ডাক্টর এসএস এবং একটা নর্মাল বা সাধারণ কন্ডাক্টর দেওয়া আছে আমার কি এসএন। আমাকে বলছে কি সুশৃঙ্খল, সুশৃঙ্খল, তো সুশৃঙ্খলার দিক দিয়া বলে সুপার কন্ডাক্টর সাধারণ কন্ডাক্টরের চেয়ে বেশি সুশৃঙ্খল। সুশৃঙ্খলার দিক দিয়ে আমি যদি চিন্তা করি, তাহলে এস এস ইজ গ্রেটার দেন হবে এস এন। বাট আমাকে তো এটা বের করতে বলে নাই, আমাকে বের করতে বলছে কি যে যদি এদের এনট্রপি এটা হয় এস এস এবং এস এন হয়, তাহলে সম্পর্ক নিজের কোনটি সঠিক। তুমি আমাকে বলো তো, তোমরা কি জানো না যে এনট্রপি মানে কি? এনট্রপি মানে কি বিশৃঙ্খলা না? তাহলে যে যে যত সুশৃঙ্খল তার বিশৃঙ্খলার মান কত কম, আর যে যত বেশি কম সুশৃঙ্খল সে তার বিশৃঙ্খলার মান কত বেশি। তার মানে ব্যাপারটা উল্টে যাবে না, তখন এস এস ইজ লেস দ্যান এস এন হয়ে যাবে না এনট্রপির জন্য, মানে বিশৃঙ্খলার জন্য। তাহলে এটা হবে অ্যান্সার। অনেকে কিন্তু ভুলে কিন্তু এটা মেরে দিবে ওইটা দেখে, কিন্তু অ্যান্সার কিন্তু আলটিমেটলি হবে এটা, ঠিক আছে। একটু কেয়ারফুল থাকতে হবে, বুঝছি। ওকে পরেরটা এটা খুবই ইজি ম্যাথ। দেখো বলতেছে লেখচিত্রে এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা দেখানো হচ্ছে। লেখচিত্রে কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা বা গ্যাসের উপর কোনো কাজ করা হচ্ছে না। তুমি আমাকে বলো তো যে কাজ পিভি ডায়াগ্রামে কাজ ডাব্লিউ সমান হচ্ছে কি পিডিভি। তো বলো তো যদি আয়তনে কোনো পরিবর্তন না হয়, কিন্তু আয়তন আমার ফিক্স থাকে, সমান থাকে, এরকম থাকে, আয়তন এখানে যা এখানে যা এখানে যা এখানে যা সব জায়গায় সমান, আয়তনে যদি পরিবর্তন না হয় তাহলে কাজ হবে? কাজ তো হবে না। তো এই গ্রাফে দেখো তো ভি ডায়াগ্রাম পি ডায়াগ্রাম, দেখো এই এক্স ডি রেখায় আয়তন কিন্তু পরিবর্তিত হচ্ছে, তার মানে এখানে কিন্তু কাজ হচ্ছে। আবার এক্স এ রেখায় আয়তন পরিবর্তন হচ্ছে, এখানেও কাজ হচ্ছে। এক্স সি রেখায় আয়তন পরিবর্তন হচ্ছে, মানে এখানেও কাজ হচ্ছে। বাট দেখো তো এক্স বি রেখায় আয়তন কি পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, অল টাইম ফিক্সড আছে। এই পয়েন্ট আয়তন ফিক্সড, এই পয়েন্ট আয়তন ফিক্সড, এই পয়েন্ট আয়তন ফিক্সড, সব পয়েন্টের জন্য আয়তন ফিক্সড। মানে আয়তনে যদি পরিবর্তন না হয় তাহলে কি কাজ হবে না। মানে এক্স বি রেখায় আয়তন পরিবর্তন হচ্ছে না, তার মানে কি এক্স বি রেখায় কাজ হবে না। তাহলে অ্যান্সার হবে কি বি। শেষ, বুঝছি। ওকে পরেরটাই যায়।
পরেরটা বলতেছি কি, হ্যাঁ এই যে ডিউতে, হ্যাঁ তোমার হচ্ছে যে রিসেন্টলি তাপগতিবিদ্যার উপর যতগুলো কোশ্চিন আসছে তার মধ্যে এই কোশ্চিনটা একটু হচ্ছে বড়, হ্যাঁ এই কোশ্চিনটা একটু টাইম লাগবে, বাট আমি বলে রাখি এই কোশ্চিনটা আসছে 2012-13-তে। ঢাবিতে হচ্ছে 13-14 আগে হচ্ছে ক্যালকুলেটর দিত, ঠিক আছে, মানে ক্যালকুলেটর ইউজ করা যাইতো। তো 12-13-তে তখন ক্যালকুলেটর থাকতো বলে একটু লেন্দি ম্যাথ দিছিল, এটা তারা সলভ করতে পারছিল যাদের ক্যালকুলেটর আছে। তো আমরা ম্যাথটার প্রসেসটা আমি দেখাই দেবো, আর সলভিংটা পরে আমরা ক্যালকুলেটর থেকে করে নেবো, কারণ তখন আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতাম, ঠিক আছে। একটু প্রসেসটা দেখি কি বলতেছে ম্যাথটা, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এত কেজি বরফ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এত কেজি পানির সাথে মিশ্রিত হলো। ব্যাপারটা হয়েছে কি, এটা একটা পাত্র, এ পাত্রে তুমি হচ্ছে কিছু পরিমাণ বরফ ঢালছো। এই বরফ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ, যার ভর দিচ্ছে কত 2.1 কেজি, এই যে তুমি ঢালছো। এবং আরো একটা পাত্র এখানে আছে, একটু টাইম লাগবে এই ম্যাথটা একটু দেখবা, একটু লেন্দি ম্যাথ, ঠিক আছে। এখানে পানি আছে, এই পানির তাপমাত্রা দিচ্ছে আমাকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমি এখানে পানি ঢালছি, পানির ভর দিচ্ছে কত 5.9 কেজি। দিয়ে এখানে কি মিশ্রিত হয়েছে, তোমার বরফ আসছে এখানে ধরো, আর এগুলো পানি। তো এই মিশ্রণের পরে এদের তাপমাত্রাটা, এই মিশ্রণের তাপমাত্রা কত এটা তোমাকে বের করতে বলছে। কোশ্চেনটা যদি আমি আরেকবার পড়ি, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2.1 কেজি বরফ, এই যেখানে বলছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2.1 কেজি বরফ 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5.9 কেজি পানির সাথে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5.9 কেজি পানির সাথে মিশ্রিত করা হলো। মিশ্রণের তাপমাত্রা কত হবে, যে মিশ্রণের তাপমাত্রা থিটা, এটা কত হবে, বাকি ইনফরমেশন দেওয়া আছে, যে পানির আপেক্ষিক তাপ 3, এটা নিচে দিছে ভুলে হয়তো, উপরে হবে, এটা পাওয়ারটা উপরে হবে, ঠিক আছে এত, এবং বরফ গলনের আপেক্ষিক সূত্র চালাতে দিচ্ছে। তো আমরা প্রথমে বরফের জন্য দেখি কি হবে, বরফের জন্য কি কি কেস দাঁড়াবে। হ্যাঁ, বরফের জন্য কেস দাঁড়াবে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ প্রথমে কনভার্ট হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে, ঠিক আছে। এবং পরের কেসটা হবে কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এটা কনভার্ট হবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে। এই থেটাটাই হচ্ছে আমার কি রিকোয়ার্ড টেম্পারেচার, এটা হবে বরফের ক্ষেত্রে। এটা সমান পানির ক্ষেত্রে, পানি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এটা কমে আসবে টেম্পারেচারে কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে। আমার কেস হচ্ছে কিন্তু এটা, বুঝছি, এটা হচ্ছে আমার মেন কেস। তাহলে এখানে আমার তাপ, এই তাপ Q1 আর এই তাপ হচ্ছে Q2, এটার যোগফল সমান হবে এই তাপকে যদি আমি Q3 দিই। এটা আলটিমেটলি আমার ম্যাথের মেন থিম দাঁড়ায় আছে কিন্তু এই লাইনটার উপরে, Q1 + Q2 = Q3, ঠিক আছে। এখন আমরা চলো ম্যাথটা সলভ করি। ওকে, তো Q1 আদিতে কি ছিল বলতো, বরফ থেকে পানি হয়েছে, অবস্থার পরিবর্তন হয়েছে, বাট টেম্পারেচারে চেঞ্জ হয় নাই। এই ক্ষেত্রে আমার সূত্র কি হয়, জাস্ট ml, ঠিক আছে, প্লাস ml/f দেই, যেহেতু বরফ গলন। পরের বার দেখো পানি থেকে পানি অবস্থা সেম আছে, বাট টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র হবে কি ms ডেল থিটা, ঠিক আছে। পরের ক্ষেত্রে এইদিকে দেখো পানি থেকে পানি হয়েছে আর টেম্পারেচার চেঞ্জ হয়েছে, তাহলে একইভাবে আবার কি হবে ms ডেল থিটা। তাহলে এটাও পানি ছিল, পানি থেকে পানি, এটাও পানি ছিল, পানি থেকে পানি। আর এই আইসের ভর, এখানে আইসের ভর হবে, আর এখানে কি এটা হচ্ছে পানি ছিল, ওয়েট এটা ডাব্লিউ হবে, আর এখানে হচ্ছে যে তোমার ডাব্লিউ এর ভর, ঠিক আছে। তাহলে বসায় এম এর মান হচ্ছে 2.1, ওকে। এলএফ এর মান দেওয়া আছে দেখো, এই যে 3.36, 3.36 ইন্টু 10⁵ প্লাস এমআই এর মান হচ্ছে আবার 2.1, এস আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে হচ্ছে 4200 ইন্টু হচ্ছে যে থেটা, মানে ডেল থেটার পরিবর্তন কত হবে এখানে বলো তো, ডেল থেটা এটা হবে কত থেটা -0, আলটিমেটলি শুধু থেটা, তাহলে এখানে হচ্ছে থেটা সমান, এখানে ডাব্লিউ এর ভর হচ্ছে 5.9 ইন্টু এসডাব্লিউ হচ্ছে কত, এসডাব্লিউ হচ্ছে 4200 ইন্টু ডেল থেটা, এখানে হচ্ছে টেম্পারেচার পানির ক্ষেত্রে কত হবে, শেষ তাপমাত্রা হচ্ছে কত থেটা
40, তুমি মানে 40 থেকে কমে আসছে, তাহলে তোমরা উচ্চ তাপমাত্রার জন্য এটা ইউজ করতে পারো। তো আমরা এখানে উচ্চ তাপমাত্রার জন্য ইউজ করি, সেটা হচ্ছে কি, এটা হবে তোমার 40 মাইনাস এটা ইউজ করে, ঠিক আছে। তো এখন ওই ইয়ারে হচ্ছে তোমার ক্যালকুলেটর ছিল, তো বাকিটুকু হচ্ছে তোমরা ক্যালকুলেটরে সলভ করে নিও, করতে পারবা আশা করি। করে নিয়ে দিন শেষে যে লাইনটা আসছে সেটা হচ্ছে তোমার 2856 এত ডিভাইডেড ভাগ হচ্ছে 33,600, এটা করে আসছে কত 8.5 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এটা ঢাবির ইতিহাসে সব থেকে আসা লেন্দি ম্যাথের মধ্যে একটা, এরকম 1-2টা ম্যাথ থাকেই, তো এগুলো নিয়ে প্যানিক খাওয়ার কিছু নাই, প্র্যাকটিস করলে পারবা। এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। ওকে, পরেরটাই যাই। আশা করি বুঝছি, কিছুই না, প্রথম ক্ষেত্রে বরফ থেকে পানি, পানি থেকে পানি, আর পরের ক্ষেত্রে পানি থেকে পানিতে আসছে, এতটুকু, এই যে এইটুকু বুঝলেই হয়ে গেছে। হ্যাঁ, পরেরটুকু জাস্ট ক্যালকুলেশন। আসি এবার। ওকে, এটা বলছে কৃষ্ণ বস্তু তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি পেলে, তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করলে বলতেছে যে কত গুণ বৃদ্ধি পাবে, বিকিরণের হার কত গুণ বৃদ্ধি পাবে। কৃষ্ণ বস্তুর জন্য তোমার যে বিকিরণের যে শক্তি, এটা তাপমাত্রার সাথে সম্পর্ক হয় 10T⁴ এর সম্পর্ক। এটা হচ্ছে তোমরা আধুনিক পদার্থ বিজ্ঞান চ্যাপ্টার আছে, ওইখানে সম্পর্কটা পাবা। তো আমাকে বলছে কি যে তাপমাত্রা দ্বিগুণ বৃদ্ধি করছি 2⁴, তাহলে বিকিরণের শক্তি কত গুণ বৃদ্ধি পাবে, 16 গুণ। অ্যান্সার হচ্ছে এ। শেষ, ঠিক আছে। কৃষ্ণ বস্তুর বিকিরণের তাপমাত্রার সাথে বিকিরণের সম্পর্কটা মাথায় থাকলে এটা পারবা। ওকে, পরেরটায় আসি। বলতেছে যে এনট্রপি কোন ভৌত ধর্মের পরিমাণ প্রদান করে, এটা তোমরা সবাই জানো, কি বিশৃঙ্খলা। এটাই করে দেওয়া লাগবে, এটা তো টাইম বাঁচানোর জন্য দিছে, আলহামদুলিল্লাহ পড়া দরকার। পরেরটায় আসি। পরেরটা কি বলছে, এটা সহজ ম্যাথ। এটি কার্নো ইঞ্জিন 800 কেলভিন ও 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতার কাজ করে, ঠিক সমদক্ষতায় কাজ করে এত তাপমাত্রায়। তাপমাত্রা টি এর মান কত? তার মানে পূর্বে এটা 1 সমান হবে এটা 2, মানে কি সমদক্ষতা। তো এটা 1 এর জন্য আমার কি 1 মাইনাস T2 ডিভাইডেড ভাগ কত T1, আর এটার জন্য কত হবে 1 মাইনাস T2 ড্যাশ দেই আমি বাই হচ্ছে T1, এটা দিলাম ড্যাশ, ঠিক আছে। 1 মাইনাস কেটে গেল, পরে থাকে কত T2 বাই হচ্ছে T1 সমান হচ্ছে কত T2 ড্যাশ বাই T1 ড্যাশ। ওকে, তাহলে বা দেখো এই T2 মানে শেষটা কত 400, আর আদিটা কত 800, মানে বড়টা 800, আর তোমার T2 ড্যাশ মানে এটাই তোমাকে T2 ড্যাশ এটার মান দেওয়া হচ্ছে 900, আর T1 এটা তোমাকে টি বের করতে হবে। তাহলে বা এখানে কাটলে হয় 1/2, এখানে হয় 900 ডিভাইডেড ভাগ হচ্ছে টি, টি সমান হচ্ছে 1800 কেলভিন। এই হচ্ছে অ্যান্সার, বুঝছি? তাহলে অ্যান্সার হচ্ছে সি। ওকে, পরেরটাই যাই। ওকে, তো এই ছিল আমার হচ্ছে যে এমসিকিউ পার্ট, মানে বিগত 15 থেকে 20 বছরের মধ্যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার তাপগতিবিদের উপরে যে এমসিকিউ গুলো আসছে এগুলাই। হ্যাঁ, আমাদের এমসিকিউ পার্টটা শেষ, তো এগুলাই ছিল। তোমরা আশা করি এখন কোশ্চেন ব্যাংকটা সলভ করলে সবাই পারবা। রিটেন এই 4-5 বছর রিটেনের মধ্যে একটা কোশ্চেনই আসছে, এটা সেটা হচ্ছে 20-21 আসছে। একটু রিটেনটা একটু ঘোরানো, তো আমাদের একটু খেয়াল করলেই দেখবো এখানে এই, হ্যাঁ খেয়াল করলে পারবো আশা করি। তো একটি কার্নো ইঞ্জিনে টিএইচ মানে হায়ার টেম্পারেচার দিছে 900 কেলভিন এবং টিএল দিছে কত 300 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত। ইঞ্জিনটি প্রতি চক্রে এত জুল কাজ করে, ঠিক আছে। তো দেখো আমার টিএইচ কার্নো ইঞ্জিন না, তো টিএইচ এটার মান দিছে কত 900 কেলভিন এবং টিএল এটার মান দিছে তোমার 300 কেলভিন, ঠিক আছে। তো এবং আমাকে বলছে ডাব্লিউ এটার মান কত 1200 জুল। দেখো তো আমরা জানি কার্নো ইঞ্জিনের জন্য কি জানি আমরা, তার হায়ার তাপ এটা কি হবে লোয়ার তাপের অনুপাতের সাথে হায়ার টেম্পারেচার এবং লোয়ার টেম্পারেচারের সমান, ঠিক আছে। বা কিউএইচ ডিভাইডেড ভাগ হচ্ছে কিউএল, টিএইচ কত দাও 900 ডিভাইডেড ভাগ হচ্ছে 300।
তাহলে আমি QH সমান কি লিখতে পারি, যে 3QL। বুঝছি। তাহলে এবার আসি কাজের ক্ষেত্রে, এবার আসি কাজ W সমান কি জানি আমরা, QH মাইনাস হচ্ছে QL। তাহলে এটার মান কত দেওয়া, 1200। QH সমান পাইছে আমরা 3QL মাইনাস হচ্ছে QL। তাহলে বা এটা হচ্ছে 1200 সমান হচ্ছে 2QL। তাহলে আমি QL সমান কত পাইলাম, আলটিমেটলি 600 জুল। ঠিক আছে। তাহলে QL যদি 600 হয় তাহলে QH কত হবে, 3 × 600 মানে হচ্ছে 1800 জুল। ঠিক আছে। তো আমার QH QL এবং TH TL পেয়ে গেছে। আমাকে বলছে কি, উচ্চ তাপমাত্রায় ধারক থেকে শক্তি স্থানান্তরের ফলে এর কার্যকর পদার্থের এনট্রপি কত। মানে এনট্রপির ক্ষেত্রে কি হয়, তখন উচ্চ থেকে তাপমাত্রাটা আসে, এসে কিছু পরিমাণ কাজে ব্যয় হয়, দেন কিছু পরিমাণ নিম্ন স্থিরাঙ্কে যায়। ঠিক আছে। কারণ তোমাকে উচ্চ অবস্থায় যে এনট্রপির পরিবর্তন সেটা বের করতে বলছে। তাহলে এস উচ্চতে কি হবে, QH থাকবে এবং TH থাকবে। তাহলে এনট্রপি কি জানি আমরা, তাপ এবং তাপমাত্রার অনুপাত। ঠিক আছে। তাহলে QH এর মান কত পাইছি আমরা, 1800। এবং TH এর মান কত দেওয়া আছে, কত, 900 করলাম। তাহলে 900/1800 ভাগ করেছে 2 জুল পার কেলভিন। এটা হচ্ছে কি 0.25 সেকেন্ডে, মানে পার সেকেন্ডে এটা। হ্যাঁ, তুমি যদি 1 সেকেন্ডের জন্য বের করতে যাও তাহলে 1 সেকেন্ড, 4টা চক্র হয় এখানে। তাহলে 1 সেকেন্ডের জন্য হবে তোমার, এটা টোটালটা হবে ST দিলাম, এটা হচ্ছে 2 ইন্টু ধরো তোমার 0.25 ইন্টু 4 ভাগে যাবে প্রতি সেকেন্ডের জন্য। সরি 2 ইন্টু 4 ভাগের জন্য 4, তখন হবে 8 আসবে। ঠিক আছে। তো এখানে চাইলে যাইতে পারো, না গেলেও হবে, তুমি তো এখানে অ্যান্সার দাও তাও হবে, সমস্যা নেই। ঠিক আছে। ওইটা আর কি প্রতি চক্রের জন্য একটা সময় তোমাকে বেঁধে দিছে, তুমি চাইলে যাইতে পারো নাও যেতে পারো, সমস্যা নেই। ওকে। তো এই ছিল রিটেন। আর আমরা হচ্ছে তাপগতিবিদ্যার আর হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের সাথে আমরা ছোট্ট একটা অধ্যায় আছে আমাদের জ্যোতির্বিজ্ঞান, তোমাদের শর্ট সিলেবাসের বাইরে এটা যদিও, বাট ওইখান থেকে আমাদের একটা টাইপের ম্যাথ খুব বেশি আছে, ওই ম্যাথটা আমরা দেখবো, যেটা হাবল ধ্রুবকের ম্যাথ। সেটা হচ্ছে কি, একটি গ্যালাক্সির সাপেক্ষে জ্যোতির্বিজ্ঞানের এত 770 কিলোমিটার পার সেকেন্ড গতিতে সরে যাচ্ছে। মানে এটা একটা গ্যালাক্সি, এখানে হচ্ছে একটা গ্রহ আছে, এটা কি সরে যাচ্ছে, মানে বেগ এটা দিছে কত, 770 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে। এখন বলছে কি, হাবল ধ্রুবক, এটাকে আমরা H দেই, এই H এটা হচ্ছে কত, 55 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পারসেক। মেগা পারসেক বলতে কিন্তু আলোকবর্ষ দূরত্বকে বোঝায়। ঠিক আছে। হ্যাঁ, বলছে গ্যালাক্সির দূরত্ব কত, D = হট। তো এটা জ্যোতির্বিজ্ঞানের একটা সূত্র আছে, তোমরা যদি পড়ে থাকো তাহলে জানবা যে V সমান হয় HD। আমাকে D বের করতে বলছে, D সমান লিখতে পারি আমি V/H। V, এই V এর মান দেওয়া আছে আমার কত, 770, আর H এর মান দেওয়া আছে আমার কত, 55। তো 55 কে 770 দিয়ে ভাগ করলে তুমি আমি যতটুকু খেয়াল আছে এটা 14 আসার কথা, 14 মেগা পারসেক হবে। ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে এ। তো এই ছিল আমার আজকের ক্লাসের তোমার ঢাবির যে কোশ্চেন ব্যাংক সলভিং, সেগুলোর কোশ্চেন। তোমার প্রথমে আমরা সলভ করছি হচ্ছে যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড যেগুলো ছিল, MCQ রিটেন দুইটাই দেখছি, তারপরে তাপগতিবিদ্যা দেখছি এবং জ্যোতির্বিজ্ঞান। তো এই হচ্ছে পড়াশোনা। এখন তোমাদের যেটা কাজ হচ্ছে, তোমরা ভালো মতো কোশ্চেন ব্যাংক ডাটা সলভ করবা, সে সাথে অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সলভ করবা। কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই জানাবা। তো সবাই ভালো মতো পড়াশোনা করো ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো করলে আমাদের যে লেকচারগুলো তোমাদের কাছে আমরা দিচ্ছি এগুলো করবা, নিজের যে খাতাটা আছে সেটা ভালো মতো, হ্যান্ড নোট আছে এটা ভালো মতো পড়বা, এবং হচ্ছে যে রেগুলার পড়াশোনা করবা। ঠিক আছে। বইটা ভালো মতো পড়ো, তাহলে হবে ইনশাল্লাহ, চান্স হবে। বাকিটা তো আল্লাহ জানে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ঠিক আছে। তো আজকে ক্লাসটা এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকবা, আমার জন্য দোয়া রাখবা, তোমাদের সবার জন্য শুভকামনা। সবাইকে আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম।